নাফিসের শারীরিক অবস্থা কেমন? অবনতি হয়েছে। প্লাটিলেট? কি জানি লাস্ট পরশু টেস্ট করেছিল, আজকের টেস্টের রিপোর্ট কি বলছিল। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। তৃতীয় ক্লাস আজকের দিনে সাধারণ জ্ঞান চলতেই আছে, আপনাদের পেট থেকে শুরু করে জাহাঙ্গীরনগরের ক্লাস থেকে শুরু করে বেসিক ক্লাস থেকে শুরু করে এই যাত্রা লিজেন্ড কেয়ার সবসময় আপনাদের জন্য এবং খন্দকার জিকে সবসময় চায় স্টুডেন্টদের ভালো, সবসময় চায় স্টুডেন্টরা যেন ভালো কিছু করুক। ফ্রি সেবা, এটা সবসময় লিজেন্ড কেয়ার সবার থেকে একটু আলাদা। তো যারা লিজেন্ড খন্দকার জিকের পেজে ক্লাসটা দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও খন্দকার জিকের অফিসিয়াল ফেসবুক পেজে। পাশাপাশি যারা লিজেন্ড কেয়ারের পেজে ক্লাসটা দেখতেছেন তারা কমেন্ট বক্সটা ওইখানে ব্যবহার না করে খন্দকার জিকের পেজে এসে কমেন্ট বক্স ব্যবহার করেন, বিকজ এখান থেকে আপনাদের প্রশ্ন নেওয়া হবে। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে 13 নম্বর ক্লাস, খন্দকার জিকের পেজ ভিত্তিক 13 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো সাধারণ জ্ঞানের সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে পেজ ভিত্তিক আপনাদের পড়া। মানে পেজ ভিত্তিক আপনি যদি মুখস্থ করতে পারেন সেইটা হবে সবচেয়ে ভালো, এবং খন্দকার জিকের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সব কিছু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেই সুবাদে সবাই একটু আমরা পড়িয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যান। এবং আমি আবারও বলতেছি, যারা লিজেন্ড কেয়ার পেজে ক্লাসটা দেখতেছেন বাট এখানে কমেন্ট করতেছেন, তাদের জন্য রিকোয়েস্ট করলাম তারা খন্দকার জিকের পেজে, খন্দকার জিকের যেটা অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে ক্লাসটা করলে আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পাবো। বেস্ট ক্লাস হবে 100%। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ভাইরা বোনেরা যারা যুক্ত হচ্ছেন সবাই কেমন আছেন একটু আমাদের কাইন্ডলি জানাবেন যে সবাই ভালো আছেন কিনা। কারণ পড়াশোনা করার আগে আমাদের অবশ্যই শরীর এবং মন দুটাই ভালো থাকতে হবে। শরীর মন ভালো না থাকলে পড়াশোনা কেন, পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। তো সবাই কেমন আছেন একটু ঝটপট জানান, সবাই কেমন আছেন, তারপর আমরা পড়াশোনায় চলে যাব। একটু জানান যে সবাই কেমন আছেন, আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই কেমন আছেন। নাবিলা নুসরাত সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভালো আছি ভালো আছি। শেয়ার ডান ভাইয়া, ওকে। সাকিব হোসেন, থ্যাংক ইউ। সাথী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো একটু বন্ধুদেরকে কাইন্ডলি মেনশন করে দিতে পারেন যে আমাদের খন্দকার জিকে অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেই পেজে আজকের ক্লাসে আপনাদের কাব্য ভাইয়া চলে এসেছে তো আপনাদেরকে পড়াতে, এবং নতুন আপডেট যে ভার্সনটা বাজারের সবচেয়ে চমৎকার গোছানো অ্যাডমিশনের জন্য যে বইটা, সেটা হচ্ছে খন্দকার জিকে। সেই বইয়ের সাথে সেই বইয়ের পেজ যখন রিডিং পড়ি তখন একটু ভালো লাগে, এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে এই বইটা কেমনে পড়বেন, কতটুকু পড়বেন, কোথায় পড়বেন, এই সব কিছু শেখানোর চেষ্টা করব আজকের এই ক্লাসে। তো দেখেন, প্রথমে আমরা 340 নম্বর পেজে আসি, কারণ 340-এর আগে আপনাদের জুবায়ের স্যার আপনাদের ক্লাস নিয়েছে, তার আগে আপনাদের ইজাজ স্যার নিয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে ক্লাস নিচ্ছি। সেখানে আছে দেখেন প্রথম পেজটা, এটা হচ্ছে কৃষি সম্পদ। কৃষি সম্পদ থেকে আপনি যদি রাবির প্রশ্ন দেখেন, আরইউর প্রশ্ন দেখেন, দেখবেন যে আরইউতে এখান থেকে প্রশ্ন আসে। শুধু আরইউতে না, জাহাঙ্গীরনগরেও আসে প্রশ্ন, একটু পরে আমরা দেখতে পাবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন। রাবি, তারপরে জাহাঙ্গীরনগর, ঢাবি, চবি, যাদের স্বপ্ন একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, তাদের জন্য এই 340 পেজ খুব ইম্পর্টেন্ট। 340 পেজ খুব ইম্পর্টেন্ট। দেখেন বলা হয়েছে যে প্রথম যে ব্যাপারটা, বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বিএডিসি বা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এটা কোথায় অবস্থিত? প্রশ্ন করতে পারে বিএডিসি কোথায় অবস্থিত। বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা অবস্থিত হচ্ছে দিলকুশা, ঢাকাতে, ঢাকার দিলকুশাতে। ওকে, শুধু কি এইটুকুই পড়বো আমরা ভাই? ওকে, বিএডিসি কবে প্রতিষ্ঠিত হয় এটা আমাদের জানতে হবে। বিএডিসি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। তাহলে বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, কর্পোরেশন বা বিএডিসি, এটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, যেটা হচ্ছে দিলকুশা, ঢাকাতে অবস্থিত, 1961 সালে হয়। এরপরে বাংলাদেশের রেশম গবেষণা আহ, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। রেশম গবেষণা ইনস্টিটিউট, দেখবেন রাবিতে প্রায় এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। যাদের স্বপ্ন রাবি তারা কিন্তু এটা কোনোভাবেই স্কিপ করতে পারবেন না। ভাইয়া 340 পেজ পড়িয়েছে ভাইয়া, সাউন্ড অনেক কম, সাউন্ড আপনাকে বাড়িয়ে নিতে হবে, সাউন্ড আপনাকে বাড়িয়ে নিতে হবে। ওকে, আচ্ছা। 340 পেজ থেকে আবারও শিখবো, সমস্যা নেই, পর্যন্ত পড়ানো হয়েছে, 350 পর্যন্ত পড়ানো হয়েছে। ওকে, ঠিক আছে, আমরা 350-এ চলে যাই। ওকে, যেহেতু বলতেছেন 350 পর্যন্ত আপনারা পড়েছেন, তো আমরা 350-এই চলে যাই, আপনাদের কথাই শুনি আমরা।
344, ওকে দেখি আমরা 350 কোথায় পাই। ওকে, ইটস ওকে, চলেন দেখার চেষ্টা করি। এটা কত পেজ ছিল রে ভাইয়া? এইটা ছিল 48। ওকে, 350 পেয়ে গেছি মনে হয় প্রায়। ওয়েট আ সেকেন্ড, 350, এই যে 350, পেট্রো বাংলা, পেট্রো বাংলা। খন্দকার জিকের বইগুলোতে আরো একটা মজার ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে লেখা থাকে, যতটুকু আপনার দরকার ততটুকু, এবং পাশাপাশি চিত্র অঙ্কন থাকে যেটা আপনার মনে রাখতে সুবিধা হয়। 350 পেজ, পেট্রো বাংলা। পূর্ব নাম হচ্ছে বাংলাদেশ তৈল, গ্যাস এবং খনিজ সম্পদ কর্পোরেশন, এখন নাম হচ্ছে পেট্রো বাংলা। বাট পূর্ব নাম কি ছিল এটার? পূর্ব নাম ছিল বাংলাদেশ তেল, বাংলাদেশ তেল, গ্যাস এবং খনিজ সম্পদ কর্পোরেশন। তাহলে পেট্রো বাংলার পূর্ব নাম কি? বাংলাদেশ তেল, বাংলাদেশ তেল, গ্যাস এবং খনিজ সম্পদ কর্পোরেশন। এই পেট্রো বাংলা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রথম প্রতিষ্ঠান। তাহলে পেট্রো বাংলা কোন বিভাগের প্রথম প্রতিষ্ঠান? পেট্রো বাংলা হচ্ছে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের প্রথম প্রতিষ্ঠান। জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের প্রথম প্রতিষ্ঠান হচ্ছে পেট্রো বাংলা, যার পূর্ব নাম ছিল বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন। ওকে, এই পেট্রো বাংলাটা প্রতিষ্ঠিত হয় 26শে মার্চ 1972 সালে। তাহলে এই পেট্রো বাংলা, যেটা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রথম প্রতিষ্ঠান, যেটা 1972 সালের 26শে মার্চ প্রতিষ্ঠিত হয়, এবং এটার নামকরণ করা হয় 1989 সালে। পেট্রো বাংলার অধীনস্থ কোম্পানি আছে 13টা। কয়টা আসছে? 13টা। তাহলে পেট্রো বাংলা শুরু করলাম আজকে পেট্রো বাংলা দিয়ে। পেট্রো বাংলাটা হচ্ছে আগে ছিল বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন, এবং এই পেট্রো বাংলাটা হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রথম প্রতিষ্ঠান, যেটা প্রতিষ্ঠিত হয় 26শে মার্চ 1972 সালে, এবং এটার নামকরণ করা হয় 1989 সালে। 1989 সালে এর অধীনস্থ কোম্পানি আছে 13টা। সবাই একটু বলেন তো পেট্রো বাংলার, আচ্ছা, এই যে আপনাদের কথা, আমি কোন দিকে যাব বলেন? আমিও তো মানুষ। একবার বলছেন 350-এ আসেন, একবার 348-এ আসেন, কেউ বলছেন 340-এ আসেন। ভাইয়া অনেক দেরি। আহ, আচ্ছা, আমরা 50 থেকে পড়ি, আমি লাস্টে ওই 48-49 পড়িয়ে দিব। একটু আমাকে বলেন যে পেট্রো বাংলার অধীনস্থ কোম্পানি কয়টা? সবাই একটু বলেন। সাকিব হোসেন বলেছেন 13টা। একটু রেসপন্স করেন যে পেট্রো বাংলার অধীনস্থ কোম্পানি কয়টা। আমরা পেট্রো বাংলা থেকে শুরু করি, যেহেতু আমরা বলেছেন। আহ, একটু বলেন যে পেট্রো বাংলার অধীনস্থ কোম্পানি কয়টা। আবারও বলতেছি, যারা শুরু করেন। আচ্ছা, আমরা এখানে শুরু করি, সমস্যা নাই। আমরা এখান থেকে পড়ি, সমস্যা নাই। আমাদের ওই দুটা পেজ পড়িয়ে দিব ইনশাল্লাহ। এটা নিয়ে একদম মারামারি লাগাই দিয়েন না আপনারা নিজেরা। মারামারি করে নিজের ক্ষতি করে লাভ নেই। যেখানে আসি সেখান থেকে পড়ি, তারপরে আমরা দুইটা পেজ আলোচনা করে দিব। ওকে, তাহলে বলেন পেট্রো বাংলার অধীনস্থ কোম্পানি কয়টা? সবাই একটু বলেন 13টা। সবাই একটু বলেন যে ভাই 13টা। সবাই, পেট্রো বাংলার অধীনস্থ কোম্পানি কয়টা? একটু সবাই একটু রেসপন্স করেন, 13টা। এরপরে আসেন ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র। প্রায় প্রশ্ন আসে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র এবং নাইকরের বিরুদ্ধে যে জয়লাভ। এই যে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এই ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র পূর্ব নাম ছিল সাতক গ্যাস ক্ষেত্র। খুবই ইম্পর্টেন্ট ভাই, একটু একটা স্টার মার্ক দিয়ে রাখতে পারেন, যার অবস্থান হচ্ছে সুনামগঞ্জে। এটা প্রতিষ্ঠিত হয় 1955। তাহলে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র, যার পূর্ব নাম কি ছিল? সাতক গ্যাস ক্ষেত্র, যেটা প্রতিষ্ঠিত হয় কত সাল? 1955 সাল। এটা কোথায় অবস্থিত? সুনামগঞ্জে অবস্থিত। আচ্ছা, দেখেন কানাডিয়ান বহুজাতিক তেল গ্যাস কোম্পানি নাইকোর সাতক ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র উন্নয়নের জন্য 2003 সালের 27 ফেব্রুয়ারি নাইকরের সঙ্গে চুক্তি করে হচ্ছে বাপেক্স। তাইলে কি বললাম? এই ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র পূর্ব নাম ছিল কি? পূর্ব নাম ছিল সাতক গ্যাস ক্ষেত্র, যেটার অবস্থান সুনামগঞ্জে, যেটা প্রতিষ্ঠিত হয় 1955 সালে, এবং কানাডার কোম্পানি নাইকোর গ্যাস ক্ষেত্র অনুসন্ধান কূপ খননকালে 2005 সালের জানুয়ারি 2 দফা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। দরকার নাই এই লাইন, দরকার নাই। আসেন তো দেখেন, নাইকোর মামলাটা জাস্ট এতটুকু দেখেন যে মামলা দায়ের করা হয় কবে। এই মামলাটা দায়ের করা হয় 2010 সালে, এবং এই মামলার রায় প্রদান করা হয় 2020 সালে। তো এটা যখন 2020 ছিল তখন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এখন তত বেশি ইম্পর্টেন্ট না। জাস্ট মনে রাখবেন যে এই নাইকোর মামলা, এটা দায় করা হয় 2010 সালে, যেটার ফলাফল হয় 28 ফেব্রুয়ারি 2020 সালে, এবং এই রায় প্রদানের সংস্থা হচ্ছে IDRC, ফিল্ড সিল্ড, লন্ডন, যুক্তরাষ্ট্র। রায়টা প্রদান করা হয় কোথা থেকে? যুক্তরাষ্ট্র, লন্ডন, ফিল্ড স্ট্রিট এবং IDRC থেকে।
ক্ষতিপূরণ আদায়ে পেট্রোবাংলা নাইকোর বিরুদ্ধে 2007 সালে স্থানীয় নিম্ন আদালতে মামলা করে। আচ্ছা, তাহলে নাইকোটা আসলে কি? নাইকোটা আসলে কি? নাইকো হচ্ছে নাইকো রিসার্চ লিমিটেড। এটা কানাডার বহুজাতিক তেল গ্যাস কোম্পানি। তাহলে নাইকোটা কি? জাস্ট এটুকু মনে রাখেন, নাইকো হচ্ছে কানাডার বহুজাতিক তেল এবং গ্যাস কোম্পানি, যেটা প্রতিষ্ঠিত হয় 87 সালে। আর আমরা যদি বলি স্নাতক প্রতিষ্ঠিত হয় কত সালে বলেন তো? যদি বলি সবগুলো ইংলিশ ভার্সনে হয় না, কিছু প্রশ্ন থাকে। আমি যদি বলি, এটা তো দেখলেন যে নাইকো প্রতিষ্ঠিত হয় 1987 সালে। আমি যদি বলি স্নাতক গ্যাস ক্ষেত্র কত সালে প্রতিষ্ঠিত হয়? স্নাতক গ্যাস ক্ষেত্র কত সালে প্রতিষ্ঠিত হয় বলেন তো? স্নাতক গ্যাস ক্ষেত্র কত সালে প্রতিষ্ঠিত হয় একটু বলেন তো? স্নাতক গ্যাস ক্ষেত্র কত সালে প্রতিষ্ঠিত হয় ভাইয়েরা বোনেরা? সাকিব হুসাইন বলেছেন 1955। তারপরে একটু দেখতে চাই, সবার রেসপন্স দেখতে চাই। একটা ক্লাসে আপনাদের যেমন আমাদের যেমন একটা দায়িত্ব থাকে বা একটা রেসপন্সিবিলিটি থাকে যে আপনাদেরকে শেখাবো, আপনাদেরও তেমন দায়িত্ব থাকে যে আমাদেরকে একটু রেসপন্স করা বা একটু হেল্প করা ক্লাসগুলোতে। তো যারা এখনো ক্লাসটাতে রিয়্যাক্ট করেন নাই, কমেন্ট করেন নাই, একটু দ্রুত রিয়্যাক্ট দিবেন, একটা করে ছোট্ট করে রিয়্যাক্ট দিয়ে দিবেন। 1955 সাল, ওকে। আগের বার হয়েছিল সবগুলো প্রশ্ন ইংলিশ ভার্সনে হয়েছিল, এই কথাটা ভুল। কয়েকটা প্রশ্ন ইংলিশ ভার্সনে হয়েছিল। এইটার প্রধান কারণ ছিল ল ডিপার্টমেন্টটা সি ইউনিটের মধ্যে যাওয়ার কারণে জাস্ট কয়েকটা প্রশ্ন ইংলিশ ভার্সনে হয়েছিল। একদম বলবেন না যে সব প্রশ্ন ইংলিশ ভার্সনে হয়েছিল, এই কথাটা কোনোভাবে মেনে নিব না। তাহলে নাইকোটা কি? নাইকো হচ্ছে বহুজাতিক, কানাডার বহুজাতিক তেল গ্যাস ক্ষেত্র। এই নাইকোর সদর দপ্তর কোথায়? কানাডার আলবার্টা। কানাডার হচ্ছে কোথায়? আলবার্টাতে হচ্ছে এই নাইকোর সদর দপ্তর। এই নাইকো বাংলাদেশে আসে 1997 সালে। কত সালে আসে? 1997 সালে। আচ্ছা, বাংলাদেশের যে দুইটা গ্যাস ক্ষেত্রের সাথে নাইকো চুক্তি করে, নাইকো আসলো কত সালে? 1997 সালে আসলো। নাইকোটা কি? নাইকো হচ্ছে কানাডার বহুজাতিক তেল গ্যাস ক্ষেত্র। প্রতিষ্ঠিত হয় কত সালে? 87 সালে। নাইকো 87 সালে প্রতিষ্ঠিত হয়, কানাডার বহুজাতিক তেল গ্যাস ক্ষেত্র। এই নাইকোটা বাংলাদেশে আসে 1997 সালে। বাংলাদেশের যে দুটি গ্যাস ক্ষেত্রের সাথে নাইকো চুক্তি করে, তার একটা হচ্ছে ফেনী গ্যাস ক্ষেত্র আর একটা হচ্ছে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র। সবাই একটু বলেন তো, ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রের পূর্ব নাম কি? যদি বলি ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রের পূর্ব নাম কি বোনেরা ভাইয়েরা? পূর্ব নাম কি? ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রের পূর্ব নাম সবাই একটু বলবেন, ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রের পূর্ব নাম কি? যারা যুক্ত আছেন বিভূতি মেপি পুরোটা ইংলিশ নাকি? হ্যাঁ, বিভূতি পুরোটা ইংলিশ। আচ্ছা, বলেছেন যে 10 বছর পর পর হয়, তাহলে 77 পরে 83 সালে আবার 83 পরে 84 এবং 96 ধারাবাহিকতা হয় নাই কেন? আচ্ছা, আমি যদি বলি বাংলাদেশের আদমশুমারি কত সালে প্রথম হয়, এই যে সুহাসিনীর প্রশ্নের উত্তর দেই। প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। তারপরে কত সালে হয়? 1981। তারপরে কত? 1991। তারপরে কত? 2001। তারপরে কত? 2011। তারপরে কত? 2022। এখন কথা হচ্ছে বোন, তুমি বলেছো একটা প্রশ্ন করেছো, সেই প্রশ্নের উত্তর তো আমাকে দিতেই হবে। দেখো, বাংলাদেশের আদমশুমারি কত বছর পর পর হয়? 10 বছর পর পর। আমরা জানি আদমশুমারি কত বছর পর পর হয়? 10 বছর পর পর। 10 বছর পর পর। তাহলে 74-এর পরে কেন 81 হইল? আবার আচ্ছা, ওইদিকে না যাই, 11-র পরে 22 কেন হইল? 2011-তে একটা আদমশুমারি হয়েছে, 2022 কেন হইল? 10 হলে তো হইতো হচ্ছে, আচ্ছা 10 হলে কত হলো? 2021-এ আদমশুমারি হওয়ার কথা ছিল, কেন 22-এ হলো? এই প্রশ্নটা তোমার কাছে, কেন 22-এ হলো? 22-এ হওয়ার পেছনে কারণ ছিল কি? তখন হচ্ছে কোভিড চলতেছিল, কি করোনা ভাইরাস বা কোভিড কোভিড চলতেছিল, কোভিড-19 ছিল, এই জন্য এটা 21 না হয় 22-এ হয়েছে। তো এরকম বিভিন্ন কারণে আদমশুমারি 10 বছর পর পর হওয়ার কথা থাকলেও 10 বছর পর পর অনেক সময় হয়ে ওঠে না। এইটা হচ্ছে প্রকৃতি, পরিবেশ, এইগুলোর উপর ডিপেন্ড করে এবং দেশের রাজনীতি, অস্থিতিশীলতা, এগুলোর উপর ডিপেন্ড করে। সুহাসিনী ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবা, ক্লিয়ার কিনা ব্যাপারটা? তাহলে সবাই বলেছো স্নাতক, ওকে। তাহলে কেন 11-র পর 22 হলো? তাহলে আমাদের দেশে আদমশুমারি হয়েছে কয়টা? 6টা। কিন্তু 6টার কয়টা 10 বছর পর পর হয়েছে দেখো তো বোনেরা? 6টার কয়টা 10 বছর পর পর হয়েছে, এটা একটু দেখো, তারপরে বুঝতে পারবা। তাহলে ট্যাংরাটেলা গ্যাস ক্ষেত্র পূর্ব নাম হচ্ছে স্নাতক গ্যাস ক্ষেত্র। আমি যদি বলি নাইকো, আমি যদি প্রশ্ন করি নাইকো কয়টা প্রতিষ্ঠানের সাথে, বাংলাদেশের কয়টা গ্যাস ক্ষেত্রের সাথে এ পর্যন্ত, নাইকো কয়টা গ্যাস ক্ষেত্রের সাথে বলেন, নাইকো কয়টা গ্যাস ক্ষেত্রের সাথে, নাইকো কয়টা গ্যাস ক্ষেত্রের সাথে, বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ? বলেন, নাইকো কয়টা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ ছিল? নাইকো কয়টা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ ছিল? একটু বলেন তো, নাইকো কয়টা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ ছিল? ভাইয়ারা আপুরা যারা
ক্লাস করতেছেন, প্রশ্নের উত্তর করতে হবে। নাইকো কয়টার প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ ছিল? দুইটা, ইয়েস দুইটা। ভাইয়া বুঝছি ভাই, ক্লিয়ার, ওকে ওকে ভাইয়া। তো দেখেন এরপরে আসেন হচ্ছে ইকসিড। এই যে ইকসিড, এই ইকসিডের পূর্ণরূপটা কি? ইকসিডের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট। তাহলে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, এটা হচ্ছে আইসিএসআইডি, 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 ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। এই যে আইসিএসআইডি, আইসিএসআইডি বা ইকসিড, আমরা বলতে পারি ইকসিড, ইকসিড। এই যে ইকসিড, এই ইকসিড কত সালে প্রতিষ্ঠিত হয়? ইকসিড প্রতিষ্ঠিত হয় 1966 সালে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। বাংলাদেশ সদস্য পদ লাভ করে 1979 সালে। একটা জিনিস মনে রাখবেন, এই যে সংস্থা থেকে প্রশ্ন হয়, ওকে ইটস ওকে হইল ভাই। কোন সংস্থাগুলো পড়বো? যে সংস্থাগুলো বাংলাদেশ সদস্য আছে। কি সদস্য আছে ভাই? বাংলাদেশ যেগুলোর সদস্য, এগুলো তো আপনাকে দেখতেই হবে, কারণ বাংলাদেশের জন্য এটা একটা কি বোন, এটা একটা অর্জন। কি ভাই? এটা একটা অর্জন। বাংলাদেশের অর্জনগুলো অবশ্যই পড়তে হবে। তাহলে ইকসিড, ইকসিডের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। প্রতিষ্ঠিত হয় 1966 সালের অক্টোবর মাসে। এই ইকসিড হচ্ছে বাংলাদেশ সদস্য পদ লাভ করে কত সালে? সবাই বলেন তো, ইকসিডের সদস্য পদ বাংলাদেশ লাভ করে কত সালে? আচ্ছা, চ্যানেল 24, 5টা জেলা। কয়টা জেলা? 5টা জেলার সাথে, 5টা জেলার সাথে সুন্দরবনের সীমান্ত সংযোগ আছে। কয়টা জেলা? 5টা জেলার সাথে। কয়টা জেলা? 5টা জেলার সাথে সুন্দরবনের সীমান্ত সংযোগ আছে। তাহলে ইকসিড, এই ইকসিডটা কত সালে প্রতিষ্ঠিত হয় বলেন? ইকসিডটা প্রতিষ্ঠিত হয় কত সালে? ইকসিডটা প্রতিষ্ঠিত হয় কত সালে? এবং বাংলাদেশ সদস্যপদ লাভ করে কত সালে? সবাই একটু বলেন, ইকসিডটা প্রতিষ্ঠিত হয় কত সালে এবং বাংলাদেশ সদস্যপদ লাভ করে কবে? এরপরে আসেন বেলা। কি বলেছে? বেলা। বেলা হচ্ছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার অ্যাসোসিয়েশনকে কি বলা হয়? বেলা বলা হয়। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতিকে বলা হয় বেলা। সংক্ষেপ রূপ হচ্ছে বেলা, BELA, বেলা। বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার অ্যাসোসিয়েশন, বেলা। তাহলে বেলা হচ্ছে কি? বা পরিবেশ আইনজীবী সমিতি। এই যে বেলা, এই বেলা বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি অমুনাফাভোগী আইনজীবী সংগঠন। তাহলে বাংলাদেশের কোন সংগঠনটা মুনাফা নেয় না? কোন আইনজীবী সংগঠন মুনাফা নেয় না? বলেন, কোন আইনজীবী সংগঠন বলেন, বাংলাদেশের কোন সংগঠন, বাংলাদেশের কোন আইনজীবী সংগঠন মুনাফা নেয় না? একটু ভাইরা বোনেরা, বাংলাদেশের কোন আইনজীবী সংগঠন মুনাফা নেয় না? একটু জানান না ভাই, দেখি আপনারা জানাতে পারেন কিনা। এবং ক্লাসে যারা এখন পর্যন্ত রিয়্যাক্ট করেন না, একটা করে রিয়্যাক্ট দিয়ে দিবেন। জি, গত বছর ইংলিশ ভার্সনে প্রশ্ন করেছে ভাই? না, সবগুলো প্রশ্ন ইংলিশ ভার্সনে ছিল না। এই কথা যারা বলবে তাদের কথা মেনে নিতে পারতেছি না। তাহলে বাংলাদেশের কোন বেসরকারি আইনজীবী সংগঠন মুনাফা নেয় না? বেলা। সাকিব হোসেন বলেছে বেলা। সবাই একটু কষ্ট করে বেলা লেখেন, একটু কমেন্ট করেন। কমেন্ট করলে কি হবে? মাথায় থেকে যাবে যে ভাইয়ার ক্লাসে বেলা লিখেছিলাম, এই প্রশ্নটা এসেছে, তো এটা মাথায় থেকে যাবে। ওকে, এরপর এটা প্রতিষ্ঠিত হয় 1992 সালে। 1992 সালে বেলাটা প্রতিষ্ঠিত হয়। 2003 সালে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম ঘোষিত রোল অফ অনার পুরস্কারে ভূষিত হয় কে? বেলা। তাহলে জাতিসংঘের কোন পুরস্কার ঘোষিত? গ্লোবাল 500 রোল অফ অনার পুরস্কার। রোল অফ অনার পুরস্কার পায় কে? রোল অফ অনার পুরস্কার পায় হচ্ছে বেলা, BELA, বেলা পায় হচ্ছে রোল অফ অনার পুরস্কার পায়। আচ্ছা, এরপর 2007 সালে বেলা বাংলাদেশের সরকারি পরিবেশ পুরস্কার পায় এবং 2008 সালে নাইকোর বিরুদ্ধে মামলা করে। তাহলে নাইকোর বিরুদ্ধে মামলা করে কোন প্রতিষ্ঠান? নাইকো, নাইকো হচ্ছে কানাডার। নাইকোর বিরুদ্ধে মামলা করে কোন প্রতিষ্ঠান বলেন তো? নাইকোর বিরুদ্ধে মামলা করে কোন প্রতিষ্ঠান বলেন? রিফাত জাহান জেনিন বলেছে বেলা। ওকে, নাইকোর বিরুদ্ধে মামলা করে কোন প্রতিষ্ঠান? বেলা। বেলা পরিবেশ পুরস্কার পায় কত সালে? 2007 সালে। বেলা মামলা করে কবে নাইকোর বিরুদ্ধে, এইটা বলেন তো ভাই। কমেন্ট করলে কি হয়, ঠুস করে যখন এই যে কথাগুলো বলতেছি, আমার কথাগুলো তো আপনার একটু হলেও কানের মধ্যে ঢুকে যাচ্ছে, যদিও স্লাইড রিডিং, তারপরে কানের মধ্যে ঢুকে যাচ্ছে। বেলা বেলা বারবার শুনতেছেন, পরীক্ষায় আসলে কিন্তু উত্তর করতে পারবেন। কারণ এটা যদি একবারেই না শুনতেন জীবনে, তাহলে হইতো না। আর এই যে 1 ঘন্টা ক্লাস দেখবেন, এই যে ভাইয়ের কথাগুলো কানের মধ্যে যাবে, এগুলো আপনার পরীক্ষার হলে অনেক বড় একটা রোল প্লে করতে পারে। তাহলে বলি, বেলা কত সালে নাইকোর বিরুদ্ধে মামলা করে? সবাই একটু বলেন, বেলা কত সালে নাইকোর বিরুদ্ধে মামলা করে? দেখেন,
আমাদের বইতে সবচেয়ে চমৎকার ব্যাপারটা কি, বিসিএস এর প্রশ্ন দেওয়া। এই চ্যাপ্টার থেকে বিসিএস এ দেখেন বিগত বছরে 3টা প্রশ্ন এসেছে। অন্য চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলো দেওয়া আছে। এরপরে দেখেন ব্যাংকে কি প্রশ্ন এসেছে সেটা দেওয়া আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন এসেছে প্রত্যেকটা জিনিস আমাদের বইতে। রাবিতে কি কি প্রশ্ন এসেছে, চবিতে। আচ্ছা, ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রটি দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানির নাম কি, এইটা একটু বলেন তো। এই প্রশ্নের উত্তরটা চট্টগ্রামে। অনেকের স্বপ্ন থাকে ভাই আমি চট্টগ্রামে পড়বো, এত বড় ক্যাম্পাসে পড়বো। উত্তরটা একটু ঢেকে দেই, চট্টগ্রামের ডি ইউনিট সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় এই চট্টগ্রামের ডি ইউনিট, যেখানে আপনারা দেখতে পাবেন ল আছে, যেখানে ইকোনমিক্স সাবজেক্ট আছে, যেখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, যেখানে পলিটিক্যাল সায়েন্স আছে, যেখানে সোসিওলজি আছে, মানে সবচেয়ে ভালো ভালো সাবজেক্ট যে ডিপার্টমেন্টটা, যেখানে আইআর আছে, যেখানে এই সাবজেক্টগুলো আছে হচ্ছে এটা ডি ইউনিটে, চট্টগ্রামের ডি ইউনিটে। খুব চমৎকার ইউনিট, এখানে খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন। সেখানে প্রশ্ন করেছিল যে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র দুর্ঘটনার জন্য দায়ী কোন কোম্পানি, বলেন তো। এই প্রশ্নটা কি আসে না এগুলো, দেখেন বলেন বলেন কোন কোম্পানি। এই বাচ্চারা বলেন তো কোন কোম্পানি। সবাই বলতেছে নাইকো। সবাই কি বলতেছে, নাইকো। নাইকো কোন দেশের রে ভাই, নাইকো তো কানাডার। কোন দেশের ভাই, নাইকো হচ্ছে কানাডার। নাইকোর বিরুদ্ধে মামলা হয় কত সালে, 2008 সালে মামলা করা হয়। কত সালে মামলা করা হয়, 2008 সালে। মামলাটা কে করে, বেলা করে। দেখেন ভাই কি সুন্দর করে মনে রাখতে পারি আমরা। তাহলে নাইকোর বিরুদ্ধে নাইকো কোন দেশের, কানাডার। কত সালে নাইকোর বিরুদ্ধে মামলা করা হয়, 2008 সালে। কে মামলাটা করে, বেলা হচ্ছে নাইকোর বিরুদ্ধে মামলা করে। সবাই ক্লিয়ার কিনা একটু ঝটপট জানান তো। সবাই ক্লিয়ার কিনা বাচ্চারা, তোমরা যারা ক্লাস করতেছো ক্লিয়ার কিনা। আমরা যে কয় পেজ পড়ি খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব, এবং বুঝলে জাস্ট একটু জানাবো যে ক্লিয়ার কিনা। এবং যারা এখন পর্যন্ত একটা করে লাভ রিয়েক্ট দাও না এই ক্লাসে, একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দিবা ভাইয়ের জন্য, ওকে। এটা আমরা আরো অনেক বেশি অনুপ্রাণিত হই। ওকে, সবাই ক্লিয়ার কিনা এতটুকু আমাদের একটু জানান। সবাই ক্লিয়ার কিনা। এরপর আসেন শিল্প সম্পদ। তো আমি আবারও বলতেছি, সম্পদ থেকে প্রশ্ন কিন্তু হয়। সেটা কিন্তু আপনারা দেখতে পেলেন চট্টগ্রামে হয়েছে, রাবিতে হয়েছে, এই জগৎকাল জগন্নাথে হয়েছে, ঢাবিতে হয়েছে, সব জায়গায় প্রশ্ন হয়। এরপরে আসেন শিল্প সম্পদ। সম্পদটা হ্যাঁ লেস ইম্পর্টেন্ট হতে পারে, বাট পরীক্ষায় প্রশ্ন হয়। ওকে, সবাই বলেছেন ক্লিয়ার। এরপরে আসেন শিল্প সম্পদ। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক শিল্প। ভেরি 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 ইম্পর্টেন্ট লাইনটা। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটা, বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক শিল্প। দুইটা স্টার দিছি, কম হয়ে গেছে, 3টা 4টা দিয়ে নেন বোন ভাই, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যদি বলি বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী পোশাক কোনটা, সবাই একটু বলেন তো এই প্রশ্নের উত্তরটা। বাংলাদেশের সর্বাধিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটা, পোশাক, হ্যাঁ তৈরি পোশাক। সবাই একটু বলেন তৈরি পোশাক। সবাই যারা ক্লাস করতেছেন, আবারও বলতেছি, আমাদের একটু রেসপন্স করলে আপনারা ভালো কিছু পাবেন, আমাদের থেকে বরাবরই ভালো কিছু পাবেন। ওকে, তৈরি পোশাক। ওকে, এবার আসেন এই যে তৈরি পোশাক, বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা কোথায়, গাজীপুরে। এই যে গুলি ধরেন, বন্দুক, এই যে বন্দুকে গুলি করতেছে, এটা কোথায়, গাজীপুরে। বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায়, একটু লিখে নেন। বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়, সশস্ত্র মানে অস্ত্র সহ, এইটা দিয়ে তো মনে রাখতে পারেন। বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায়, বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায়, এই গাজীপুরে। গাজীপুরের জয়দেবপুরে। গাজীপুরের কোথায়, জয়দেবপুরে। দেখেন এইটার সাথেও তো রিলেট করে মনে রাখতে পারেন, জয়দেবপুরে। এইটার সাথেও তো রিলেট করে মনে রাখতে পারেন যে প্রথম সশস্ত্র প্রতিরোধ মানে অস্ত্র সহ প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায়, গাজীপুরের জয়দেবপুরে। এবং এই মুক্তিযুদ্ধের এই সময়টাতে একটা স্লোগানও ছিল, এবং এটা তুলে করা হয় কবে, 19 মার্চ 1971-এ, 1971 সালের 19 মার্চে এই সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। এবং এই টাইমে একটা স্লোগান ছিল, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তো তাহলে যদি প্রথম সশস্ত্র মানে অস্ত্র সহ, এটা ধরো বন্দুক, এটা সহ অস্ত্র সহ প্রতিরোধ গড়ে তোলা হয় গাজীপুরের জয়দেবপুরে 19 মার্চ 1971 সালে,
এবং তাহলে মনে রাখবা যে অস্ত্র কারখানা, বাংলাদেশে একমাত্র অস্ত্র কারখানা কোথায়? একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা হচ্ছে গাজীপুর। এটা দিয়ে রিলেট করে মনে রাখবা। সমস্যা আছে কারো? ওকে, এরপরে দেখেন সবচেয়ে বড় বেসরকারি সার কারখানা কোথায়? এই যে কাফকো চট্টগ্রাম, সবচেয়ে বড় সার কারখানা হচ্ছে চট্টগ্রামে। তাহলে একমাত্র অস্ত্র কারখানা গাজীপুরে। আমরা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আনি কোথা থেকে? তৈরি পোশাক থেকে। একমাত্র বড় বেসরকারি সার কারখানা হচ্ছে চট্টগ্রামে। এরপরে কর্ণফুলী পেপারস মিলস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1953 সালে। তাহলে কর্ণফুলী পেপারস মিল কত সালে তৈরি হয়? 1953 সালে। এরপরে আদমজি জুট মিল কত সালে? 1950 সালে আদমজি জুট মিল। বাংলাদেশে মোট সার কারখানা আছে কয়টা? 8টা। কয়টা ভাই? 8টা। তাহলে বাংলাদেশে মোট সার কারখানা আছে কয়টা? 8টা। এর মধ্যে সবচেয়ে বড় বেসরকারি সার কারখানা কোনটা? সবাই একটু বলো, সবচেয়ে বড় বেসরকারি সার কারখানা কোনটা? সবচেয়ে বড় বেসরকারি সার কারখানা কোনটা এবং কোথায়? বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সার কারখানা কোথায় অবস্থিত? এটা বলো। বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সার কারখানা, বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সার কারখানা কোথায় অবস্থিত? একটু সবাই বলো। এবং আবারও বলতেছি, যারা লিজেন্ড কেয়ারের পেজে কমেন্ট করতেছেন বোনেরা ভাইরা, আপনারা খন্দকার জিকের পেজে এসে কমেন্ট করলে আপনাদের কমেন্টগুলো দেখা হবে, আপনাদের মন্তব্যগুলো নেওয়া হবে। তো দেখেন এখন সিদ্ধান্তকার আপনার। ওকে, বাংলাদেশের মোট সার কারখানা কয়টা আছে? 8টা। বাংলাদেশের বৃহত্তম লৌহ এবং ইস্পাত কারখানা হচ্ছে চট্টগ্রামের স্টিল মিল। এই বাংলাদেশের সবচেয়ে বড় বড় শিল্প কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? মনে রাখবেন, শীতলক্ষ্যা নদীর তীরে। বাংলাদেশের সবচেয়ে বড় বড় কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? শীতলক্ষ্যা নদীর তীরে। কোন নদীর তীরে গড়ে উঠেছে? শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে। বাংলাদেশের সবচেয়ে বড় বড় সার কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে। এই যে কাফকো কোন দেশের অংশীদারিত্বে গড়ে উঠেছে? জাপানের 44% আছে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বেসরকারি কারখানা হচ্ছে কাফকো। এটা কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে বা কোন দেশ অংশীদারিত্ব আছে বলেন তো? জাপান। কোন দেশের অংশীদারিত্ব আছে বলেন তো ভাইয়েরা? এই যে কাফকো, এই কাফকোতে কোন দেশের অংশীদারিত্ব আছে? কাফকোতে কোন দেশের অংশীদারিত্ব আছে বলেন, সবাই বলেন, কাফকোতে কোন দেশের অংশীদারিত্ব আছে? এক্সাম মনে হয় খুব সম্ভবত পেজে দিতে পারবেন আপনারা। কিসে দিতে পারবেন? পেজে। সবাই বলেন কোন দেশের অংশীদারিত্ব আছে একটু বলেন না। কাফকোতে কোন দেশের অংশীদারিত্ব আছে বলেন। আচ্ছা, এরপর দেখেন বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ এবং মেরামত কারখানা কোথায় অবস্থিত? খুলনায়। খুলনায় গেলে কি করবেন? আপনার যদি বাপের একটা জাহাজ থাকে কিংবা আপনার জাহাজ থাকে, জাহাজ থাকলে কই যাবেন? খুলনায় যাবেন। জাহাজ থাকলে কই যাবেন? খুলনায় যাবেন। কেন? খুলনায় গিয়ে আপনার মেরামত করতে হবে। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায়? ঈশ্বরদী। এই যে আমার বাসা পাবনাতে, মনে করবেন যে কাব্য ভাইয়ের বাসা পাবনাতে। এই পাবনাতে কি রয়েছে? পাবনাতে রয়েছে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট। চিনি শিল্প আছে, সেই চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায়? ঈশ্বরদীতে। চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায়? ঈশ্বরদীতে। এই প্রশ্নের উত্তর আমিও করি, পাবনা। কারণ আমার বাসা তো, আমার দেশের বাড়ি হচ্ছে পাবনাতে। তো আমিও করে দিলাম। এই প্রশ্নের উত্তর কি হবে? পাবনা হবে। পাবনার কোথায়? ঈশ্বরদীতে রয়েছে। ঈশ্বরদী একটা উপজেলা, পাবনার একটা উপজেলা হচ্ছে ঈশ্বরদী। এই ঈশ্বরদী হচ্ছে পাবনার একটা উপজেলা। ওকে, এরপরে দেখেন জিয়া সার কারখানা উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। এরপরে অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? চট্টগ্রামে। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো। আচ্ছা, এরপরে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা, এই যে ঘোড়াশাল সার কারখানা উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। তাহলে ঘোড়া সারে কি উৎপাদিত হয়? ইউরিয়া। ঘোড়াশাল সার কারখানায় ঘোড়াশালে কি উৎপাদিত হয়? ঘোড়াশালে হয় ইউরিয়া। তারপরে জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। তাহলে জিয়া, তারপরে ঘোড়াশাল এগুলোতে কি উৎপাদিত হয়? ইউরিয়া উৎপাদিত হয়। তাহলে কি উৎপাদিত হয় যদি বলি? ঘোড়াশাল এবং জিয়া সার কারখানায় কি উৎপাদিত হয়? সবাই বলেন। ঘোড়া হুম, এত পড়লে তো সমস্যা। সাজু আহমেদ, আপনি দয়া করে ক্লাস থেকে লিভ নেন, না হলে আপনাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দিতে বাধ্য হব। আমি যেভাবে পড়াই এইভাবে নিতে পারলে ভালো, আমি দাগাই দিব না। যদি ভালো না লাগে লিভ নেন, না হলে আপনাকে আমি রিমুভ করে দিব পেজ থেকে, সমস্যা নেই। আপনাকে আমি কিভাবে পড়াচ্ছি এইটা আপনার জাজমেন্ট করার কোনো অপশন আমাদের এখানে নেই। এটা খুব সম্ভবত এটা পেইড ব্যাচ না, আমি যতটুকু জানি। তো
তো আমার পড়ানোর স্টাইল আমার কাছে, তো এখানে যদি আপনার ভালো না লাগে আপনি লিভ নেবেন, আদারওয়াইজ আমরা আপনাকে রিমুভ করে দিতে বাধ্য হব। কোনটা আপনি করবেন সেটা আপনার ব্যাপার। ওকে, এরপরে দেখেন ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস, খুব ইম্পর্টেন্ট। এরকম প্রশ্ন থাকে যে ইউরিয়া সারের কাঁচামাল কি? তাহলে ইউরিয়া সার কোথায় উৎপাদিত হয়? ঘোড়াশালে এবং জিয়া সার কারখানায়। ঘোড়াশাল এবং জিয়া সার কারখানায় কি উৎপাদিত হয়? ইউরিয়া উৎপাদিত হয়। এবং এই ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস। কোন গ্যাস? মিথেন গ্যাস হচ্ছে এই ইউরিয়া সারের কাঁচামাল। ওকে, এরপরে দেখেন বাংলাদেশের শহরে, ঢাকা শহরে বাতাসে বিপজ্জনক ধাতব কোনটি? লেড হচ্ছে বিপজ্জনক ধাতব। প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতে কোন আমলে? এই যে মুঘল আমলে। আজকে আমরা পেইড ব্যাচে লিজেন্ড কেয়ারে যারা স্টুডেন্ট আছেন তারা জানেন পেইড ব্যাচে আমরা এই মুঘল আমল নিয়ে আজকে আলোচনা করতেছিলাম। এই মুঘল আমলের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট বাবর, এবং এটা হচ্ছে ভারতবর্ষের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। কোন বর্ষে? ভারতবর্ষে। আর যদি বলি বাংলায় মুঘল শাসনের প্রতিষ্ঠাতাকে, বাংলায় হচ্ছে হুমায়ুন। বাংলায় কে? বাংলায় হচ্ছে হুমায়ুন, হচ্ছে মুঘল শাসনের প্রতিষ্ঠাতা। এই মুঘল আমলে ঢাকায়, বাংলায় হচ্ছে মসলিন কাপড় প্রথম ঢাকায় তৈরি হয়। কোন আমলে? মুঘল আমলে মসলিন কাপড় তৈরি হয়। কোন আমলে মসলিন কাপড় তৈরি হয়? এই মুঘল আমলে। ঢাকা শহরে কোন এলাকায় বেনারসি পল্লী আছে? মিরপুরে একটা বেনারসি পল্লী আছে। কখনো যদি বউয়ের জন্য বা প্রেমিকার জন্য বা মায়ের জন্য, বোনের জন্য কিনতে যান, তাহলে যাবেন কোথায়? বেনারসি কিনতে মিরপুরে যাবেন। আচ্ছা, বাংলাদেশের সরকার শিল্প পার্ক স্থাপনে তৈরি করেছেন কোন জেলাকে? শিল্প পার্ক হচ্ছে সিরাজগঞ্জ। কে যেন সিরাজগঞ্জ বললেন। এরপরে খাদি কাপড়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা হাতে তৈরি হয়। কোন কাপড় হাতে তৈরি হয়? খাদি কাপড় হাতে তৈরি হয়। ওকে, বাংলাদেশের পোশাক শিল্পে কোটা ব্যবস্থার বিলুপ্ত হয় 2004 সালে। আমেরিকা বাংলাদেশকে দেওয়া জিএসপি সুবিধা স্থগিত করেছে 2013 সালে। এগুলো দরকার নেই, এগুলো দরকার নাই। রিসেন্ট সাল হলে এগুলো দরকার ছিল, এগুলো দরকার নাই। ওকে, আসেন পরের পেজে আলোচনা চলে যাই আমরা। পরের পেজ হচ্ছে 353 পেজ। এখানে বলা হয়েছে যে উল্লেখযোগ্য কাগজ কল, এগুলো থেকে প্রশ্ন থাকে যে কাঁচামাল কোথায় আর নাম কোথায়। যেমন যদি বলা হয় বাঁশ, এই বাঁশ কাঁচামাল কিসে ব্যবহার হয়? কর্ণফুলী পেপারস মিল এবং চন্দ্রঘেনা চট্টগ্রাম। কর্ণফুলী পেপারস মিলে কি ব্যবহার হয়? এই বাঁশ ব্যবহার হয়। তারপরে গেউয়া কাঠ কোথায় ব্যবহার হয়? খুলনা নিউজ প্রিন্ট মিলে। তারপরে যদি আখের ছোবলা, মানে যে কুশুল খান বা আখ খান, এটার ছোবলা ব্যবহার করা হয় নর্থ বেঙ্গল পেপারস মিল পাবনাতে। তাহলে আমি যদি বলি বাঁশ ব্যবহার করা হয় কোন মিলে? বাঁশ ব্যবহার করা হয় কোন মিলে? সবাই একটু বলেন তো, বাঁশ ব্যবহার করা হয় কোন মিলে? সবাই একটু বলেন, বাঁশ ব্যবহার করা হয় কোন মিলে? ভাইয়ারা আপুরা যারা ক্লাসটা করতেছেন একটু রেসপন্স করেন যে বাঁশ ব্যবহার করা হয় কোন মিলে, কি তৈরি করতে, কোন মিলে বাঁশ ব্যবহার করা, একটু বলেন না সবাই। যারা যারা আমাদের ক্লাসটাতে যুক্ত আছেন তারা একটু রেসপন্স করেন যে বাঁশ ব্যবহার করা হয় কোন মিলে, বাঁশটা ব্যবহার করা হয় কোন মিলে? কর্ণফুলী মিলে। ইয়েস, কর্ণফুলী মিলে। সবাই একটু বলেন যে বাঁশ ব্যবহার করা হয় কোন মিলে? আবারও বলেন, বাঁশ ব্যবহার করা হয় কোন মিলে? কর্ণফুলী মিলে। সবাই বলেন কর্ণফুলী মিলে। এরপরে বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু সার কারখানা, যেমন আমি যদি বলি এই যে যমুনা সার কারখানা কোথায়? যমুনা সার কারখানা হচ্ছে জামালপুরে। যমুনা সার কারখানা হচ্ছে জামালপুরে। এই জামালপুরের দেওয়ানগঞ্জ আমরা পড়েছি নদ নদীতে, মনে পড়ে আপনাদের? নদ নদীতে জামালপুরের দেওয়ানগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ সম্পর্কে পড়িয়েছিলাম। এই জায়গায় দুইটা নদী বিভক্ত হয়, একটা ব্রহ্মপুত্র হয় আর একটা হচ্ছে, সরি, একটা হয় জোনাই আর একটা হয় পুরাতন ব্রহ্মপুত্র। এই জামালপুরের দেওয়ানগঞ্জ, এই জামালপুরে রয়েছে, এই দেওয়ানগঞ্জে রয়েছে যমুনা সার কারখানা। তাহলে যমুনা সার কারখানা কোথায়? জামালপুরের দেওয়ানগঞ্জে। চট্টগ্রামে রয়েছে ইউরিয়া সার কারখানা এবং আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া রয়েছে জিয়া সার কারখানা। তাহলে তিনটা সার কারখানা আমাদের জন্য ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যমুনা, একটা ইউরিয়া আর একটা হচ্ছে জিয়া সার কারখানা। তাহলে যদি বলি যমুনা সার কারখানা কোথায়, সবাই একটু বলেন তো, লিখলে মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না। যমুনা সার কারখানা কোথায়? যারা যারা আছেন ক্লাসে, যমুনা সার কারখানা কোথায়? যারা ক্লাসে আছেন একটু বলেন যমুনা সার কারখানা কোথায়? সবাই বলেন যমুনা সার কারখানা কোথায়। দেখেন আরো কিছু গুরুত্বপূর্ণ শিল্প, যেমন সার শিল্প, সার শিল্প সম্পর্কে এর আগে আপনারা বলেন। ওকে, মিম বলেছেন দেওয়ানগঞ্জ জামালপুর। ওকে ওকে, সবাই বলবেন, একজন দুইজন বলবেন না। যে সার শিল্প, স্বর্ণা সার আবিষ্কার করেন কে? ডক্টর আব্দুল খালেক।
দেখবেন আপনার বাসার পাশে এই নামের কেউ আছে কিনা, তার সাথে রিলেট করে মনে রাখবেন। সাধারণ জ্ঞান ব্যাপারটা হচ্ছে রিলেট করে মনে রাখা। আপনার বাসার পাশে যদি খালেক নামে কেউ থাকে, আপনি ওকে বানায় দিবেন যে সার উৎপাদনকারী। তাইলে মানুষের স্বর্ণা সার, কি সার উৎপাদন করেছে? স্বর্ণা সার উৎপাদন করেছে আব্দুল খালেক। স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাইটোহরমোন, তারপরে ইনডিউসার, ফাইটোহরমোন ইনডিউসার। ওকে, এরপরে হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন এবং জু প্লাঙ্কটন সার আবিষ্কার করেন কে? অধ্যাপক ডক্টর আব্দুল খালেক। তো এই খালেক যদি আপনার বাসার পাশে থাকে, ওকে বানাইবেন যে স্বর্ণা সারও তৈরি করছে, জু প্লাঙ্কটনও তৈরি করছে, ফাইটোপ্লাঙ্কটনও তৈরি করছে। এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা হচ্ছে শাহজালাল সার কারখানা, যেটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ, সিলেটে। তাহলে সবচেয়ে বড় সার কারখানা কোথায় রয়েছে বলেন তো? বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোথায় রয়েছে একটু বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোথায় রয়েছে ভাইরা আপুরা? বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোথায় একটু বলেন না? সবাই বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোথায়? সবাই একটু বলেন। এরপরে যমুনা সার কারখানা সম্পর্কে একটু আগে পড়লাম, যেটা জামালপুরের, এবং এটি দেশের বৃহত্তম সরকারি সার কারখানা। এটা বৃহত্তম সরকারি সার কারখানা। যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে দানাদার ইউরিয়া। ওই যে বলেছিলাম ইউরিয়া সার উৎপাদন করে। এরপরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি বা কাফকো কোথায়? চট্টগ্রামে, একটু আগেও পড়েছি। বাংলাদেশের প্রথম সার কারখানার নাম হচ্ছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা, সিলেট। এই যে ফেঞ্চুগঞ্জে রয়েছে কি? এই ফেঞ্চুগঞ্জে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা। তাহলে ফেঞ্চুগঞ্জে কোন সার কারখানা রয়েছে? সর্ববৃহৎ সার কারখানা রয়েছে ফেঞ্চুগঞ্জে। এরপর আসেন চিনি শিল্প। সার শিল্প গেল, চিনি শিল্প। ওকে, চিনি শিল্প। বর্তমান বাংলাদেশের মোট চিনি কল রয়েছে 15টা। খুব ইম্পর্টেন্ট, কয়টা চিনি কল রয়েছে? 15টা। এবং কেরু অ্যান্ড কো লিমিটেড চিনি কলটি হচ্ছে চুয়াডাঙ্গায়। কেরু অ্যান্ড কো। বাংলাদেশের প্রথম চিনি কল হচ্ছে নর্থ বেঙ্গল সুগার মিল, গোপালপুর, নাটোর। তাহলে বাংলাদেশের প্রথম চিনি কল কোথায় হয়েছিল? নর্থ বেঙ্গল সুপার মিল, গোপালপুর, নাটোরে। এই নাটোরটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কেমন, এই নাটোরের হচ্ছে যদি বলি, এই যে নাটোর রয়েছে, নাটোরের একটা এলাকা আছে লালপুর। নাটোরের একটা এলাকা আছে কি? লালপুর। বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান, কেমন স্থান? উষ্ণতম স্থান হচ্ছে এই নাটোরের লালপুর। উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর। এরপরে বাংলাদেশের সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীতে, সুগার ক্রপ। বাংলাদেশের চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1976 সালে। এই সংস্থাটির অধীনে 15টা চিনি কল রয়েছে। এই যে 15টা চিনি কল, এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা হচ্ছে কর্পোরেশনের অধীনে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে রয়েছে এই 15টা চিনি কল। কতটা চিনি কল রয়েছে? 15টা চিনি কল রয়েছে। প্রথম চিনি কল হচ্ছে নর্থ বেঙ্গল। আচ্ছা, কি খবর? অনেক বিরক্ত হচ্ছেন বোনেরা ভাইয়েরা যারা যুক্ত আছেন? এই যে এইগুলো আপনাদের যদি কানেও বাজে 2বার থেকে 3বার, যে বারবার চিনি কল এগুলো যদি কানেও বাজে, তাও আপনাদের জন্য এগুলো অনেক বেশি হেল্প করবে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ? বাংলাদেশে কতটা চিনি কল রয়েছে বলেন তো? বাংলাদেশের চিনি কল রয়েছে কতটা? সবাই একটু বলেন তো, একবারে সবাই বলবেন যে বাংলাদেশের চিনি কল কতটা রয়েছে। এরপরে আসেন সিমেন্ট শিল্প। তো বাংলাদেশের সবচেয়ে বড় তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিমেন্ট কারখানা হচ্ছে লাফাজ সুরমা সিমেন্ট কোম্পানি লিমিটেড। আর সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে জিপসাম। এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা দরকার নেই যে বৃহত্তম সিমেন্ট কারখানাটা, বাট জিপসাম এবং চুনা পাথর দ্বারা কি তৈরি করা হয়? সিমেন্ট তৈরি করা হয়। যদি সবাইকে বলতে বলি যে সিমেন্ট কি দিয়ে তৈরি করা হয়, বা সিমেন্ট তৈরির কাঁচামাল কোনটা, সবাই বলেন তো, সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল কোনটা? যারা যুক্ত আছেন বলেন, সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল কোনটা? এরপর আসেন কাগজ শিল্প। একটু আগেও পড়েছি বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম কাগজ কলকারখানা কোনটা? কর্ণফুলী কাগজ কল, যেটা 1953 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। বাঁশ দিয়ে, দেখেন, বাঁশ দিয়ে কি তৈরি হয়? খাতা তৈরি হয়, কাগজ তৈরি হয়, হ্যাঁ।
এরপরে আসেন জাহাজ শিল্প। এই যে জাহাজ শিল্প নিয়ে একটু আলোচনা করি। জাহাজ শিল্প 54 নম্বর পেজ। বাংলাদেশের থেকে প্রথম কোন দেশে জাহাজ রপ্তানি করা হয়? ডেনমার্কে। এই ডেনমার্ক কিসের দেশ? ডেনমার্ক হচ্ছে নর্ডিক অঞ্চলের দেশ, তাই না? নর্ডিক অঞ্চলের দেশ কোনটা? এই ডেনমার্ক নর্ডিক অঞ্চলের দেশ। এই নর্ডিক অঞ্চলের সবচেয়ে ছোট দেশ। নর্ডিক অঞ্চলের দেশ কয়টা? নর্ডিক অঞ্চলের দেশ 5টা। কয়টা ভাইরা? 5টা। এগুলো হচ্ছে মনে রাখার উপায় হচ্ছে ফি ডে আসুন, দেখবেন আমাদের বইতে এগুলো দেওয়া আছে। ফিতে কি লেখা যায়? এই ফিতে লেখা যায় ভাই ফিনল্যান্ড। এই ডেতে কি লেখা যায় ভাই? ডেনমার্ক। এই আতে কি লেখা যায় ভাই? আইসল্যান্ড। সুতে কি লেখা যায়? সুইডেন। আর দন্তন্যতে কি লেখা যায়? নরওয়ে। এই 5টা দেশকে বলা হয় নর্ডিক অঞ্চলের দেশ বা স্ক্যান্ডিনেভিয়ান দেশ। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। কয়টা দেশ? এই 5টা দেশ। তো বলা হয়েছে এই 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 5টা দেশের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ডেনমার্ক। সবচেয়ে কোন দেশ ছোট কোনটা? ডেনমার্ক। আর সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে সুইডেন। সবচেয়ে বড় সুইডেন, ছোট হচ্ছে ডেনমার্ক। বাংলাদেশ থেকে প্রথম কোন দেশে জাহাজ রপ্তানি করা হয়? এই নর্ডিক অঞ্চলের দেশ ডেনমার্কে জাহাজ রপ্তানি করা হয়। আর এই যে জাহাজটা রপ্তানি করা হয় সেটার নাম হচ্ছে স্টেলা মেরিস, যেটা 2008 সালে করা হয়। কত সালে করা হয়? স্টেলা মেরিস 2008 সালে। তাহলে যদি বলি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, ইয়েস স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। যদি বলি যে যে জাহাজটা সর্বপ্রথম ডেনমার্কে রপ্তানি করা হয় সেটার নাম কি বলেন তো? যে জাহাজটা সর্বপ্রথম ডেনমার্কে রপ্তানি করা হয় এটার নাম কি? যারা যারা জানেন একটু কমেন্ট করেন। যারা যারা জানেন, আমরা খন্দকার জিকের পেজেও দেখতেছি, লিজেন্ড কেয়ারের পেজেও 105টা কমেন্ট হয়ে গিয়েছে। এই বাচ্চারা লিসা, মনি, সায়েদা, নুসরাত, নাফসি, তোদের বলতেছি যে খন্দকার জিকের পেজে কর, তোর কমেন্টগুলো আমরা দেখতে পাই না। তোদের কমেন্ট ওখান থেকে আমরা দেখতে পাই। আরে কোন জাহাজটা রপ্তানি করা হয় সর্বপ্রথম বল, সবাই বল ভাইরা বোনেরা। স্টেলা মেরিস। কত? স্টেলা মেরিস, সবাই লেখ স্টেলা মেরিস। এরপরে বাংলাদেশের মেরিন বা ওয়েস্টার্ন মেরিন শিপওয়ার্ড অবস্থিত চট্টগ্রামে। বাংলাদেশের সবচেয়ে বড় শিপওয়ার্ড হচ্ছে খুলনাতে। আমাদের যদি জাহাজে সমস্যা হয়, জাহাজের সমস্যা হলে আমরা কোথায় নিয়ে যাব? একটু আগে বললাম জাহাজের সমস্যা হলে কোথায় নিয়ে যাব? জাহাজের সমস্যা হলে কোথায় নিয়ে যাব বলতো বোনেরা ভাইরা? জাহাজের সমস্যা হলে কোথায় নিয়ে যাই আমরা? কোথায় নিয়ে যাই বল? এ পর্যন্ত বাংলাদেশে কতটি জাহাজ রপ্তানি করেছে? এখন পর্যন্ত 42টা জাহাজ রপ্তানি করেছে। এর মধ্যে প্রথম হচ্ছে স্টেলা মেরিস। আফ্রিকা যে দেশে বাংলাদেশের জাহাজ রপ্তানি করে সেটা হচ্ছে মোজাম্বিকে। আফ্রিকার যে দেশে বাংলাদেশ জাহাজ রপ্তানি করে। আফ্রিকার দেশ কয়টা? আফ্রিকার দেশ হচ্ছে 54টা স্বাধীন দেশ রয়েছে। কয়টা? এই 54টার মধ্যে কোন দেশে? এই মোজাম্বিকে বাংলাদেশ জাহাজ রপ্তানি করে। এই যে স্টেলা ম্যারিস যেটা সর্বপ্রথম রপ্তানি করা হয়, এর অপর নাম হচ্ছে বাংলাদেশ আনন্দ। স্টেলা ম্যারিস 2008 সালে যেটা রপ্তানি করা হয়, এর আরেকটা নাম আছে কি? এর আরেকটা নাম হচ্ছে বাংলাদেশ আনন্দ। বাংলাদেশ আনন্দ। ওকে, আসেন। বাংলাদেশের যে প্রথম যুদ্ধ জাহাজ নির্মাণ করেছে সেটা হচ্ছে খুলনা শিপওয়ার্ড, এবং দেশের প্রথম যুদ্ধ জাহাজ নির্মাণ করা হয় 2012 সালে। এরপর আসেন ঔষধ শিল্প, যেটা খেয়ে আমরা বেঁচে থাকি, যেটা না খেলে মরে যাব, তাই না? সেটা কি শিল্প? ঔষধ শিল্প। ঔষধ দেশের কত ভাগ চাহিদা পূরণ করে? 98% চাহিদা। এটা 2019-এর ইনফরমেশন, যে আমাদের দেশে যে ঔষধ তৈরি হয় এগুলো আমাদের দেশে 98% চাহিদা পূরণ করে। বাকিগুলো আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসি, তাই না? কোথা থেকে নিয়ে আসি? আচ্ছা, বাংলাদেশে বর্তমানে ঔষধ রপ্তানি করে হচ্ছে 146টা দেশে। কয়টা দেশে? 146টা দেশে আমরা ঔষধ পাঠাই। খুবই ভালো একটা ব্যাপার। সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করি আমরা কোথায়? মিয়ানমারে। মানে সবচেয়ে বেশি 146টা দেশের মধ্যে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করি আমরা কোন দেশে বলেন তো? একটু জানান। 146টা দেশে আমরা ঔষধ রপ্তানি করি, এর মধ্যে সবচেয়ে বেশি করি কোন দেশে বলেন তো? এর মধ্যে সবচেয়ে বেশি করি কোন দেশে? এর মধ্যে সবচেয়ে বেশি করি কোন দেশে বলেন, সবাই বলেন দেখি আপনারা কেমন উত্তর করতে পারেন। যে এর মধ্যে সবচেয়ে বেশি করি কোন দেশে আমরা বলেন তো? মিয়ানমারে। কোন দেশে করি বোনেরা? মিয়ানমারে আমরা সবচেয়ে বেশি রপ্তানি করি। সবচেয়ে বেশি। বাংলাদেশ থেকে সর্বপ্রথম কোন দেশে ঔষধ রপ্তানি করা হয়? সর্বপ্রথম করা হয় ব্রাজিলে। আপনারা অনেকে ব্রাজিল সাপোর্ট করেন, তো এইভাবে মনে রাখবেন যে সবচেয়ে বড় গর্বের বিষয় আপনাদের দেশ থেকে যে ঔষধ, এটা সবচেয়ে বেশি রপ্তানি করা হয়েছে কোন দেশে?
এটা সবচেয়ে বেশি রপ্তানি করা হয়েছে মিয়ানমারে, সবচেয়ে বেশি রপ্তানি করা হয় কোন দেশে? মিয়ানমারে। এবং আরেকটা ব্যাপার মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে ঔষধ রপ্তানি করা হচ্ছে, এই সর্বপ্রথম আমরা ঔষধ রপ্তানি করি কোথায়? ব্রাজিলে রপ্তানি করি। কোন দেশে করি? ব্রাজিলে। বাংলাদেশের ঔষধ শিল্প পার্ক কোথায় স্থাপন করা হয়েছে? বাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জে। তাহলে আমরা সর্বপ্রথম ঔষধ রপ্তানি করি কোন দেশে বোনেরা? আমরা সর্বপ্রথম ভাইরা, আমরা সর্বপ্রথম ঔষধ রপ্তানি করি কোন দেশে বলেন? সবাই একটু বলেন, আমরা সর্বপ্রথম সর্বপ্রথম ঔষধ রপ্তানি করি কোন দেশে? হ্যাঁ, কতক্ষণ 10 মিনিট। ক্লাসে একটা ভিডিও দেওয়া লাগবে। ওকে, তাড়াতাড়ি চলে এসো, হুম? তাড়াতাড়ি চলে এসো তাহলে, শেষ কর। মাথা ব্যথা করতেছে অলরেডি। ওকে, ব্রাজিলে। এরপরে তৈরি পোশাক শিল্প, যে আমাদের যে পোশাক শিল্প রয়েছে, এই পোশাক শিল্প, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আপনি যদি পোশাক শিল্পটা দেখেন, সবচেয়ে বড় বাজার কোনটা? ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বেশি পোশাক আমরা কি করি? পোশাকের সবচেয়ে বড় বাজার আমরা কোথায় পাঠাই? ইউরোপীয় ইউনিয়নকে পাঠাই। ইউরোপীয় ইউনিয়ন ইইউ। বাংলাদেশের সবচেয়ে বেশি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার কোনটা? দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, আর হলে ইউরোপিয়ান ইউনিয়ন। ওকে, গার্মেন্টস শিল্পে নিরাপত্তার জন্য শিল্প পুলিশ গঠিত হয় 2013 সালে। যদি কখনো আপনারা সাভার এলাকায় আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে হেমায়েতপুরে, হেমায়েতপুরে হেমায়েতপুরে আছে, কি আছে? এই যে হেমায়েতপুরে দেখবেন শিল্প পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বা শিল্প পুলিশ আছে। এই শিল্প পুলিশটা তৈরি করা হয় কত সালে? 2013 সালে। তাহলে শিল্প পুলিশ তৈরি করা হয় কত সালে বলেন তো? শিল্প পুলিশ তৈরি করা হয় কত সালে? সবাই একটু বলেন। পুলিশ, বাংলাদেশের শিল্প পুলিশ তৈরি করা হয় কত সালে বলেন? শিল্প পুলিশ তৈরি করা হয় কত সালে? আচ্ছা, তারপরে আমাদের তেমন পড়া দরকার। সাভার রানা প্লাজা ধসে যায় কত সালে? 2013 সালে। এটা আপনারা তখন অনেক ছোট ছিলেন। বিজিএমআই প্রতিষ্ঠিত হয় 1983 সালে। ওকে, আসেন আমরা দেখি যে আমদানি রপ্তানি রেমিটেন্স, বাংলাদেশের সরাসরি সর্বোচ্চ নিয়োগকারী দেশ কোনটা জানেন? সবচেয়ে বেশি নিয়োগকারী দেশ চীন। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে চীনের সঙ্গে। বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে, বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কোন দেশে? যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, আর সবচেয়ে বেশি আমদানি করে কোন থেকে? চীন থেকে। তাহলে রপ্তানিটা হয় কোন দেশে বেশি? আরে সবাই বলেন না, রপ্তানি হয় কোন দেশে বেশি? ইউএসএ। আর আমদানিটা হয় কোন দেশ থেকে বেশি? আমদানিটা হয় হচ্ছে চীন থেকে বেশি। কোন দেশ থেকে বেশি? চীন থেকে বেশি। এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী সংস্থা আইডিএ। সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী সংস্থা। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। দেখেন, তারপরে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম কোন দেশে চাল রপ্তানি করা হয়? শ্রীলঙ্কাতে 2014 সালে। সবচেয়ে বেশি জনসংখ্যা রপ্তানি করেছে সৌদি আরব। বাংলাদেশ এ পর্যন্ত দেখবেন সৌদি আরবে। আমাদের দেশে যারা বেকার যুবক থাকে বা যারা বাংলাদেশে কিছু করে না বা কিছু করতে চায় না, এরা কোথায় যেতে চায়? এরা বলে যে সৌদি আরবে পাঠাও আমাকে। সৌদি আরবের সবচেয়ে বেশি লেবার ভিসা আমাদের দেশে মানুষ যায়। ওখানে গিয়ে কেউ মরুভূমিতে কাজ করে, ওখানে গিয়ে কেউ ড্রাইভিং করে, ওখানে গিয়ে কেউ খেজুর বাগানে কাজ করে। সবচেয়ে বেশি পাঠায় কোন দেশে? এই সৌদি আরবে আমরা সবচেয়ে বেশি পাঠাই। এবং আমরা প্রথম চাল রপ্তানি করি কোন দেশে? শ্রীলঙ্কাতে প্রথম চাল রপ্তানি করি। দেখেন বিসিএস এ এই প্রশ্নটা 48 বিসিএস এ আসছে, এই যে কিছুদিন আগে। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়? কোন দেশে আমরা সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করি? এই যে বিসিএস এ আসছে। তার মানে বিসিএস এর প্রশ্ন আপনাদের জন্য, আমি মাঝে মাঝে সব ব্রাঞ্চেই বলি, আপনাদের জন্য ফরজে আইন হচ্ছে বিসিএস এর প্রশ্ন। ফরজে আইন মানে যেটা আপনাকে পালন করতেই হবে। এই প্রশ্নের উত্তরটা কি হবে? এই প্রশ্নের উত্তরটা কি হবে বলেন তো ভাইরা? যুক্তরাষ্ট্র হবে। 1 নম্বর প্রশ্নের উত্তর দেন সবাই।
ওকে ভাইরা, ওকে। এরপরে আসেন যে বাংলাদেশের চিনি শিল্পের তৈরি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঈশ্বরদীতে, পাবনার ঈশ্বরদীতে। তো এটা তো আমরা বললাম। দেখেন এখান থেকে কেমন প্রশ্ন আসে, আপনারা যে এটা একটু দেখেন, বিসিএস এ আসছে, অন্য অন্য চাকরিতে আসছে অনেকগুলো প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আসছে, এই যে স্টেলা ম্যারিস নিয়ে, স্টেলা ম্যারিস নিয়ে এসেছিল যে বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা ম্যারিস কোন দেশে রপ্তানি করা হয়েছে, স্টেলা ম্যারিস কোন দেশে রপ্তানি করা হয়েছে? আমরা তো পড়লাম ডেনমার্কে, স্ক্যান্ডিনেভিয়ান, এখানে 4টা দেশে স্ক্যান্ডিনেভিয়ান দেশে, আপনাকে কনফিউজড করার জন্য বিশ্ববিদ্যালয়গুলো চায় আপনাকে একটু কনফিউজড করতে, আপনাকে একটু বাজিয়ে দেখতে। তো এই যে ডেনমার্ক, স্টেলা ম্যারিস সর্বপ্রথম কত সালে, এটা বলেন তো, এটা সালটা একটু বলেন। দেখি এই প্রশ্নের উত্তর তো এখানে দেওয়া আছে, আমি যদি সাল জিজ্ঞেস করি কি হবে বলেন তো? হ্যাঁ, আমার এলাকার পাশে, মানে ঈশ্বরদীতে। যদি বলি স্টেলা ম্যারিস, এই যে স্টেলা ম্যারিস কত সালে, কত সালে যদি বলি, এটা ঢাবির প্রশ্ন। দেখেন প্রশ্ন কিন্তু হয়, এই যে একদমই প্রশ্ন হয় না এই জায়গাগুলো থেকে, এটাও ভুল। তার মানে আপনাদের এগুলো পড়তে হবে বোনেরা ভাইয়েরা। যদি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থাকে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আপনার যদি জীবনের স্বপ্ন হয়ে থাকে, তাহলে এগুলো আপনার পড়তেই হবে, এগুলো আপনার পড়তেই হবে ভাইয়েরা বোনেরা। ওকে, 2008 সালে, কত সাল? 2008 সালে, কত সাল? 2008 সালে। ওকে, দেখেন এখান থেকে জাহাঙ্গীরনগরের প্রশ্ন এসেছে, দেখেন 22-23 আসছে, 22-23 আসছে, তারপরে হচ্ছে 21-22 আসছে। এরপরে দেখেন হাজী দানেশ, এখানে প্রশ্ন এসেছে, নার্সিং এ প্রশ্ন এসেছে। এরপরে বিদ্যুৎ সম্পদ, এই যে বিদ্যুৎ সম্পদ, এটাও খুব ইম্পর্টেন্ট। বিদ্যুৎ সম্পদ একটু রিডিং পড়ার চেষ্টা করবেন, যে এইগুলো আবার একটু দেখার চেষ্টা করবেন যে বাংলাদেশের ভেড়ামেরা তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এটা কোথায়? কুষ্টিয়ার ভেড়ামেরাতে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায়? এটা হচ্ছে নরসিংদীতে। ঘোড়াশাল কোথায়? ঘোড়াশাল হচ্ছে নরসিংদীতে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র নরসিংদীতে। কোথায়? নরসিংদীতে। এটা কোথায়? এটা এটা হচ্ছে নরসিংদীতে। তারপর সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ, এটা হচ্ছে নারায়ণগঞ্জে। সিদ্ধিরগঞ্জ কোথায়? নারায়ণগঞ্জে। এগুলো একটু দেখার চেষ্টা করবেন ভাইয়েরা আপুরা। এরপরে বাঘাবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, বাঘাবাড়ি কোথায়? এটা সিরাজগঞ্জে। এরপরে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশের তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নারায়ণগঞ্জে। রাউজান তাপবিদ্যুৎ চট্টগ্রামে। দেখেন এখান থেকেও বিসিএস এ 45 বিসিএস এ প্রশ্ন আসছে। এরপরে পিএসসিতে প্রশ্ন, মানে চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে। ঢাবিতে 2টা প্রশ্ন আসছে। প্রথম, সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় কোথায়? নরসিংদীতে। প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কোন খাতে? বিদ্যুৎ উৎপাদনে। তো দেখেন রাবিতে এসেছে, তার মানে প্রশ্ন কিন্তু আপনাদের থাকেই। প্রশ্ন, এই যে জায়গাগুলো আপনারা যে স্কিপ করবেন, সেই সুযোগটা কিন্তু আপনাদের নাই, সেই সুযোগটা আপনাদের নাই। এরপরে বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র, এইটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র 2023 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়ালি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় মেয়াদী ভার্চুয়াল রামপাল বিদ্যুৎ কেন্দ্র ইনস্টিটিউট উদ্বোধন করা হয়। এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা, তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায়? বাগেরহাটে। এইটুকু তো দরকার নাই কে উৎপাদন করে। যে নদীর তীরে, পশুর নদীর তীরে। তাহলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে? সবাই একটু বলেন তো, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যদি বলি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে, একটু আমার ভাইরা বোনেরা উত্তর করবেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে? বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে? সবাই একটু বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বললেই মনে থাকবে বোনেরা ভাইরা, বললেই মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে? রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে? এই যে কত ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এরপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমার পাবনাতে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে পাবনাতে। প্রকল্পের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, প্রতিষ্ঠিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এইটা একটু দেখার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, এটা ইম্পর্টেন্ট, মানে বিদ্যুৎ কেন্দ্রগুলো খুবই ইম্পর্টেন্ট বোনেরা ভাইরা। এইটা পায়রা বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র, সুতিয়াখালী সোনার পাম্প, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। আমরা দেখেন এখান থেকে বিসিএস এ প্রশ্ন হয়। তারপরে আমরা যদি দেখি বিভিন্ন চাকরির পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়। তো পশু সম্পদ আমরা এই 60 পেজ 62 পেজ পর্যন্তই দেখলাম। পরবর্তী পেজগুলো আপনাদের পরবর্তী ভাইয়ারা পড়িয়ে দিবে, কারণ আমরা এই পেজগুলো অনেক বেশি পড়তে গেলে মাথা ব্যথা করবে।
তো আপনারা আজকে রাতে চেষ্টা করবেন ওই যে 50 পেজ থেকে 62 পেজ পর্যন্ত ভাইয়া পড়িয়েছে, এই 50 থেকে 62 পেজ পর্যন্ত একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, একটু পড়ার চেষ্টা করবেন, কারণ এগুলো তো একদম মুখস্থ জিনিস, এগুলো অনেক বেশি পড়তে পারবেন না, এটা একটা সমস্যা। তো আমি খুব বেশি পড়ালাম না, তো আপনারা এই 62 পেজ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খন্দকার জিকের সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের এই জার্নিটা সুন্দর হবে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আপনাদের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসতেছে, চাইলে আপনারা বন্ধুদেরকে সাজেস্ট করতে পারেন যে ভাই খন্দকার জিকে কেন কিনবে, সেটা তো আপনারা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন যে আসলে খন্দকার জিকেটা কেন দরকার। খন্দকার জিকে কেন দরকার, এত বেশি প্র্যাকটিস কোনো বইতে নাই, এত বেশি বেশি ইনফরমেশন কোনো বইতে নাই। যে ইনফরমেশনটা আপনার দরকার সেটা খন্দকার জিকেতে দেওয়া আছে, পৃথিবীর বাংলাদেশের অন্য কোনো বইতে দেওয়া না থাকলেও খন্দকার জিকেতে দেওয়া আছে। তো আপনারা চেষ্টা করবেন যে খন্দকার জিকেটা কেন কেনার চেষ্টা করবেন, সেটার একটা অন্যতম কারণ হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে পারবেন, অনেক বেশি মানচিত্র এখানে সংযোজন করা আছে, অনেক বেশি টেকনিক এখানে অবলম্বন করা আছে। এবং আপনাদের কাব্য ভাইয়া, আমি খন্দকার জিকের একজন কো রাইটার বা সহযোগী রাইটার। তো এই বইতে কাজ করতে গিয়ে আমি এই বইয়ের প্রতি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, এবং এত চমৎকার বই বাজারে আর কোথাও নাই। তো আপনারা নিজেরাও দেখতে পারেন যে এর চেয়ে ভালো বই আপনারা কোথাও পান কিনা। আমাকে যদি কেউ বলে যে ভাই কোন বইটা কিনবো সাধারণ জ্ঞানের, আপনি তো সাধারণ জ্ঞান পড়ান, একটু সাজেস্ট করেন, অনেকে জিজ্ঞেস করে। তো আমি বলি যে বাজারে গিয়ে আগে একটা লাইব্রেরিতে গিয়ে 10 মিনিট বইটা দেখো, 10টা বই দেখো, 5টা বই দেখো, 3টা বই দেখো, যে কয়টা বই সেই লাইব্রেরিতে আছে দেখো। যে লাইব্রেরিওয়ালা তোমাকে বই দেখতে দিচ্ছে না, যে লাইব্রেরিওয়ালা আপনাকে বই দেখতে দিচ্ছে না, সেই লাইব্রেরিতে যে লাইব্রেরিওয়ালা আপনাকে বই দেখতে দিচ্ছে না, সেই লাইব্রেরি থেকে বই কিনতে তোমাকে হবে না, তুমি সেই লাইব্রেরিটাকে স্কিপ করো। যে লাইব্রেরিওয়ালা তোমাকে বই দেখতে দিচ্ছে, তুমি সেই বাজারে গিয়ে বই দেখো যে কোন বইটা তোমার জন্য ভালো। দেখবা যে খন্দকার জিকেতে প্রথম পেজেই দেখবা, দ্বিতীয় পেজে দেখবা যে কি চমৎকার করে বিগত বছরে কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন আসছে, কোন বছরে কতগুলো প্রশ্ন আসছে, বিসিএস এ কয়টা আসছে ওই জায়গা থেকে, ঢাবিতে কয়টা আসছে, রাবিতে কয়টা আসছে, জাহাঙ্গীরনগরে কয়টা আসছে, এই প্রত্যেকটা ব্যাপার পুঙ্খানুপুঙ্খানু দেওয়া আছে। এর মতো চমৎকার ব্যাপার আর কোনো বইতে দেওয়া নেই। তো সিদ্ধান্ত আপনার, চান্স আপনাকে পেতে হবে। তো এই চান্স পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক বেশি সতর্ক হবেন। তবে আমার সাজেশন থাকবে, আমি 5 বছর ধরে সাধারণ জ্ঞান পড়াই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, লিজেন্ড কেয়ার থেকে শুরু করে ইউসিসি থেকে শুরু করে বাংলাদেশের অনেক অনেক প্রতিষ্ঠানে সাধারণ জ্ঞান পড়াই। তো আমার এই জায়গা থেকে আমি বলবো আপনার অ্যাডমিশন জার্নিতে আপনার সবচেয়ে বেশি সহায়ক হতে পারে যে বইটা, সেটা হচ্ছে খন্দকার জিকে। তো খন্দকার জিকের পাশে থাকেন, সাথে থাকেন, আপনাদের জন্য সবসময় আমরা হেল্প করে যাব। দেখা হবে বিজয়ে, দেখা হবে বাংলাদেশের সেরা বিদ্যাপীঠগুলোর একটাতে, হয়তোবা ঢাবিতে অথবা জাবিতে অথবা রাবিতে। তো এতদিন সবাই সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, পড়াশোনা চালিয়ে যান। এতটুকুই আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।